আরে এতদিন ধরে তো শুনলাম হাসিনা ভারতের থেকে কোনো সুবিধাই নিতে পারেনি, ভারতই সমস্ত সুবিধা হাসিনার থেকে নিয়েছে। এতদিন ধরে ভারত বয়কট করে গেলাম, কিন্তু এখন ভারত আমাদেরকেই বয়কট করে দিয়েছে। তাহলে সেই দিল্লি না ঢাকা সবই তো ফাঁকা হয়ে গেল। সারা জীবন ধরে শুনে আসলাম ভাই ভারতই শুধু আমাদের থেকে সুবিধা নিত, কিন্তু এখন তো দেখছি আমরাও ভারতের থেকে অনেক সুবিধা নেই। এই একটা বেরিয়েছে, এখনও এরকম সুবিধা আরও কত আছে জানি না। অন্যদিকে আবার আরেকটা জিনিস, আমাদের প্রেস সচিব শফিকুল আলম এই যে কথাগুলো এতদিন ধরে শোনালো যে মোদি ইউনুস বৈঠক একেবারে সফল, মোদি ইউনুসের তারিফ করেছে, এই সবই তো এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে। তাহলে আমাদের প্রেস সচিব আমাদেরকে এইভাবে ঠকিয়ে এসেছে। ভারতীয় মিডিয়া এই যে বারবার বলেছে এটা শুধুমাত্র সৌজন্য একটি সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাদের মিডিয়া বারবার দাবি করেছে মোদির কাছে ইউনুস একেবারে বিজয়ী হয়ে উঠেছে। সেই সবই তাহলে এতদিন ধরে ভুয়া স্বপ্ন দেখছিলাম, এই সবই স্বপ্ন মিথ্যে ছিল, এই সবই আশা আমাদেরকে এখন ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। মোদি ইউনুসের সেরকম কোনো বন্ধুত্ব হয়নি, সব মিথ্যে ছিল। স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে। ভিডিওতে যাওয়ার আগে, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজ, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে হাত জোর করে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে। আপনাদের জন্য ফেসবুকেও আমরা উপস্থিত হয়েছি, আমাদের চ্যানেলের এই সমস্ত ভিডিও আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। তাই অনুগ্রহ করে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, একটু সাপোর্টের হাতটা বাড়িয়ে দিন, যাতে এরকম লড়াইয়ের ভিডিও, এই লড়াইটা আরও জোরদার করার জন্য একটু বেশি উৎসাহ পাই। তাই দয়া করে লিঙ্কটিতে ক্লিক করে আমাদের ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি মোটামুটি এখান থেকে আমরা শুরু করি। দর্শক, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস, যিনি এখন গার্ডিয়ান অব দ্য ওশানস নামে পরিচিত, তাকে ভারত গতকাল একটা কঠিন বাস্তবতা উপলব্ধি করিয়েছে। মানে ভারত যে ট্রান্সশিপমেন্ট পোর্ট ব্যবহারের সুবিধা 2020 সাল থেকে বাংলাদেশকে দিচ্ছিল, সেই সুবিধা এখন কেটে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে। আর এখানে প্রতিযোগিতার বিষয়টিও ভুলে যাবেন না দর্শক। বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি করত বাংলাদেশ, এই যেমন ধরুন পোশাক, জুতো, টেক্সটাইল, এই সব কিছুই কিন্তু আমাদের দেশেও তৈরি হয়। অর্থাৎ এই সব সেক্টরে বাংলাদেশ ছিল আমাদের একেবারে সরাসরি প্রতিদ্বন্দ্বী, অথচ আমরা নিজেরাই তাদের রপ্তানিতে এইভাবে সুবিধা দিচ্ছিলাম। আপনি যদি ভালো করে দেখেন তাহলে বোঝা যাবে যে বাংলাদেশকে একতরফা শূন্য শুল্ক, মানে জিরো ট্যারিফ সুবিধা দেওয়া হতো। মানে যেই দামে পণ্য বাংলাদেশ বন্দর থেকে বের হতো বাংলাদেশে তৈরি হয়ে, সেই একই দামে সেটা পৌঁছে যেত পৃথিবীর বিভিন্ন দেশে, কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই। আর এতে করে আসলে আমরা নিজের প্রতিযোগীকেই সাহায্য দিচ্ছিলাম। কিন্তু কেন করছিলাম? কারণ আমাদের ভাবনা ছিল বাংলাদেশ এগিয়ে গেলে, বাংলাদেশ উন্নতি করলে, সেখানে যে ওই উগ্রপন্থী গোষ্ঠীগুলো দিনরাত পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাকে তাকে কামড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, তারা একটু শান্ত থাকবে। কিন্তু এখন ভারত সরকার বুঝে গিয়েছে যে ইউনুস ক্ষমতায় থাকাকালীন ওরকম কিছু হবে না। তাই বন্ধুরা, এখন মোদী সরকার এই একতরফা শূন্য শুল্কের সুবিধা পুরোপুরি তুলে নিয়েছে। আর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা তুলে নেওয়ার পর বাংলাদেশ যেভাবে পণ্য রপ্তানি করত, যেমন এই ধরেন রুট ব্যবহার করে ভুটান, নেপাল, এই সমস্ত দেশ পর্যন্ত পণ্য পাঠাতো, আর আপনার কলকাতা বন্দর ব্যবহার করে সারা বিশ্বে পণ্য পাঠাতো, সেই সব কিছুই এখন বন্ধ হয়ে যাবে। এবার এখানে আপনার মনে হতেই পারে যে ভাই, বাংলাদেশেরও তো মোংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে, তাহলে কলকাতা বন্দরের প্রয়োজনটাই বা কী তাদের? আসুন সেটাও একটু বুঝে নেই, বাংলাদেশ কিভাবে আমাদের এই কলকাতা বন্দরের উপরে নির্ভর করত। হ্যাঁ, মানছি বাংলাদেশে চট্টগ্রাম পোর্ট আছে, মোংলা পোর্ট আছে, কিন্তু মোংলা পোর্টের রপ্তানি ক্ষমতা খুব বেশি নয়, চট্টগ্রাম পোর্টই মূল বন্দর। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো চট্টগ্রাম বন্দরে সবসময় ভীষণ ভিড় থাকে, তার সক্ষমতার তুলনায় অনেক বেশি পরিমাণে বাণিজ্য হয় সেখানে। আর এর ফলে কি হয়? এর ফলে
বাংলাদেশ তাকিয়ে থাকে কলকাতা বন্দরের দিকে। বাংলাদেশি কার্গো তখন ট্রাকে করে কলকাতা বন্দরে নিয়ে আসা হয়। সেই ট্রাকগুলি পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছায়। এরপর এই পণ্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়। এখন এই পুরো ব্যবস্থাটাই থেমে যাবে। আর এই ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পূর্ণ হতো। সুতরাং ভাবতেই পারছেন বাংলাদেশের জন্য এটা কতটা বড় ধাক্কা। কারণ বাংলাদেশের মোট রপ্তানি 50 বিলিয়ন ডলার, সেখানে এই অঙ্কটা বিশাল বড় একটা ধাক্কা। তাই গার্ডিয়ান অব দ্য ওশানস, এখন যাও বসে থাকো চট্টগ্রাম বন্দরের উপরে ভরসা করে, যেখানে আগেই প্রচণ্ড দেরি হয়, ক্যাপাসিটি আগেই ওভারলোডেড। এছাড়াও বন্ধুরা বাংলাদেশ দিল্লির এয়ার কার্গো কমপ্লেক্সও ব্যবহার করত। এর মাধ্যমে যেসব পণ্যগুলো খুব দামি এবং সময় সংবেদনশীল সেগুলো রপ্তানি হতো। আর এই ধরনের পণ্য যেমন এই হাই ভ্যালু গার্মেন্টস প্রধানত পেট্রাপোল সীমান্ত পার হয়ে ল্যান্ড রুট দিয়ে দিল্লি আসতো। তারপর সেখান থেকে এয়ার কার্গোতে ইউরোপিয়ান মার্কেটগুলোতে পাঠানো হতো। বাংলাদেশের এই যে টমি হিলফিগার, গুচি, এইসব নামি দামি ব্র্যান্ড কিন্তু তাদের পোশাক তৈরি করে বাংলাদেশে। আর এই সব রপ্তানির জন্যই এই দিল্লির এই পথ ব্যবহার করা হতো। এদিকে আর একটা খেলা বুঝুন, ভারতের রপ্তানিকারকরা সবসময় বলতো, দেখুন আমাদের জন্যই এখন যথেষ্ট জায়গা নেই এখানে, আর সেখানে বাংলাদেশি পণ্য এসে পুরো দিল্লি এয়ার কার্গো ভরে ফেলেছে। অন্যদিকে ইউরোপিয়ান মার্কেটে তারা আবার আমাদের প্রতিযোগীও, কিন্তু তবুও আমাদের ভাবনা ছিল ঠিক আছে চলুক, বাংলাদেশ এগিয়ে যাক। সেই ভেবেই এতদিন আমরা বাংলাদেশকে এইসব সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছিলাম। ঠিক একইভাবে ভারতের পেট্রাপোল আর আগরতলা এই দুটো ল্যান্ড কাস্টম স্টেশন ব্যবহার করে বাংলাদেশি পণ্য উত্তর পূর্ব ভারত ঘুরে ভুটান, নেপাল এবং আশেপাশের সমস্ত দেশে যেত। এখন বন্ধুরা এই সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আসল খেলা তো আমরা এখনও শুরুই করিনি। বাংলাদেশের সবথেকে বড় শিল্প কি? টেক্সটাইল শিল্প। কিন্তু সেই টেক্সটাইল শিল্পের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাঁচামাল কি? কাঁচামাল হলো, তার অন্যতম কাঁচামাল হলো কটন। আর সেই কটন তো আমরাই সরবরাহ করি। বাংলাদেশ এই কটন দিয়েই কাপড় বানায়। আমরা চাইলে এই কটন দেওয়াও বন্ধ করে দিতে পারি। আর সেটা করলে বাংলাদেশ যাবে কটন আনতে কোথায়? আমেরিকায় যাবে, ব্রাজিল যাবে, পাকিস্তানে যাবে, নাকি চায়নাতে যাবে? আর এই সমস্ত দেশ থেকে কটন আনলেও খরচ আগের তুলনায় কম হবে নাকি বেশি হবে? নিশ্চিত বেশি হবে। আর প্রোডাকশানে খরচ যদি একবার বেড়ে যায় তাহলে তাদের পোশাকের মূল্য বাড়বে না কমবে? নিশ্চিত বেড়ে যাবে। আর প্রোডাকশান কস্ট যদি বেড়ে যায় তাহলে ইউরোপিয়ান মার্কেটে তাদের পোশাকের মূল্য বাড়বে নাকি কমবে? নিশ্চিত বাড়বে। আর সেটা যদি হয় তাহলে যে বিশেষত্বের জন্য বাংলাদেশের পোশাক শিল্প এত ঊর্ধ্বগতি সেটা এক ধাক্কায় নিম্নগতি হয়ে যাবে। অন্যদিকে এটাও বলে রাখি, বাংলাদেশ যদি ভাবে পাকিস্তান তাকে টেক্সটাইল বা কটন দেবে তাহলে সেটা একেবারেই বাস্তব নয়। কারণ এখন পাকিস্তান নিজেই কটন আমদানি করছে। সুতরাং দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী রাখার জন্য বাংলাদেশের হাতে কোনো বিকল্প নেই। গার্ডিয়ান অব দ্য ওশান, তুমি হিসেবে অনেক বড় ভুল করেছো। কারণ এই পোশাক শিল্প ছাড়াও এখনও অনেক বাণিজ্য অস্ত্র আমাদের হাতে আছে যেগুলো আমরা এখনও ব্যবহার করিনি। ভারত প্রতি বছর প্রায় 11 বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করে। এর মধ্যে প্রধানত রয়েছে কটন, পেট্রোলিয়াম পণ্য আর আপনার মেশিনারি। কটন বাংলাদেশের জন্য কতটা বাধ্যতামূলক এক্ষুনি আমরা দেখলাম, বুঝলাম। এবার পেট্রোলিয়াম পণ্যও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও তারা বন্ধ করতে পারবে না। আর মেশিনারির কথা বলি, সেগুলো তো সরাসরি তাদের কারখানায় ব্যবহার হয়। অন্যদিকে যদি দেখেন বাংলাদেশ আমাদের কি রপ্তানি করে, প্রধানত পোশাক, যেটা আমরা নিজেরাই তৈরি করি। আমরা চাইলে সেটা নাও কিনতে পারি, কোনো ব্যাপার না, কিচ্ছু এসে যাবে না। তা বাদে আর যেসব আছে এই জুট, মাছ, এই সব কিছুই নন এসেনশিয়াল পণ্য। অন্যদিকে এখনও তো আমরা বিদ্যুৎ, চাল, পেঁয়াজ এই সমস্ত খাদ্যপণ্যের রপ্তানি বন্ধ করার কথা বলিও নি। যদি সেগুলো বন্ধ করে দিই তাহলে কি হবে ভাবলেই বোঝা যায়। এটা হবে বাংলাদেশের জন্য একেবারে ধ্বংসাত্মক প্রভাব। এবং এখন মনে হচ্ছে যে এতদিন যেসব পদক্ষেপ ভারত নেয়নি
সেগুলো এখন একে একে নিতে শুরু করেছে। বন্ধুরা, এই পুরো বিষয়টা আসলে একটার পর একটা ধাপে সিঁড়ি বেয়ে ওঠার মতো। এখন যে সিদ্ধান্তটি এসেছে এটা শুধু প্রথম ধাপ, এরপর খুব দ্রুতই এরকম আরও অনেক বড় বড় পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আর এখন এখানে একটা প্রশ্ন উঠবে, কিছু বুদ্ধিজীবী বলবেন, আরে এটা তো ডব্লিউটিওর নিয়মের বিরুদ্ধে। তাহলে আসুন এই যুক্তিটাও একটু খোলসা করে দেখি। আমি জানি কিছু পাকিস্তানি জিহাদি এলিমেন্ট বলবে, ডব্লিউটিও কি এমনি এমনি বসে আছে, আমরা সেখানে যাব, গিয়ে ইন্ডিয়াকে দেখে নেব। আরে যাবেন যাবেন, কেউ আটকাবে না, কিন্তু যাওয়ার আগে একবার শুনে নিন ডব্লিউটিওতে আপনারা গেলে আসলে কি হতে পারে। আমি এখনই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন ভাই, ডব্লিউটিওর রুল ট্রানজিট আর্টিকেল 5-এ বলা হয়েছে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। আরেকবার পড়ছি, ভালো করে শুনুন। আর্টিকেল 5-এ বলা হয়েছে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডের অধীনে এই নিয়ম অনুযায়ী হ্যাঁ আপনাকে ফ্রিডম অফ ট্রানজিট দিতে হবে। যে কোনো সদস্য দেশকে এই রুল অনুযায়ী যেসব পণ্য ট্রানজিটের মধ্যে থাকবে তাদের মানে অপ্রয়োজনীয় দেরি করানো যাবে না এবং সেই পণ্যের জন্য সবচেয়ে সুবিধাজনক রুটই দিতে হবে। এখন ডব্লিউটিওর যে ট্রেড এগ্রিমেন্ট আছে সেটা ভারত ও বাংলাদেশ দুজনই সই করেছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে বাস্তবতা বলছি, এই যে ব্যবস্থা যেটা ছিল, যেখানে বাংলাদেশি পণ্য শূন্য শুল্কে যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছিল, আমাদের এক্সপোর্ট হাউস, আমাদের ল্যান্ড কাস্টম স্টেশন, এমনকি আমাদের বন্দর পর্যন্ত ব্যবহার করছিল, এই পুরো ব্যবস্থাটা ছিল আমাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে। অর্থাৎ এটা ছিল ডব্লিউটিওর নিয়মের থেকেও বেশি সুবিধা, যা আমরা অতিরিক্ত দিচ্ছিলাম বাংলাদেশকে। 2020 সালের আগেও তো ডব্লিউটিও ছিল, তখন তো আমরা দিতাম না। মানে ব্যাপারটা একেবারে পরিষ্কার, দিনের আলোর মতো। ডব্লিউটিওর নিয়মের চেয়েও বেশি যা আমরা দিচ্ছিলাম এখন থেকে সেটা আর দেব না। সুতরাং এখন ডব্লিউটিওতে গিয়েও আপনারা এইটা করতে পারবেন, এই ক্যাশ কলাটা। এছাড়াও দ্বিতীয়, যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন ডব্লিউটিওর নিয়মে এটাও বলা আছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশ চাইলে কিছু নিয়ম বদলাতে পারে। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডের আর্টিকেল 21-এ এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই ডব্লিউটিও এই যুক্তি দেওয়া এখন আর ওটা ফালতু হয়ে যাবে ভাইজান। চীনে গিয়ে ইউনুস কিছুটা বেশি গর্বিত হয়ে পড়েছিল, তার মনে হচ্ছিল এখন তো চীন পাশে আছে, কিন্তু বাস্তবে চীনের অবস্থাও খুব একটা ভালো না। চীন নিজেই এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজ 125% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ট্রাম্প। এই অবস্থায় ইউনুস যেভাবে চীনের ভরসায় মাথা তুলেছিল, ভারত যেন একেবারে তাকে বুঝিয়ে দিল যে বাস্তবতা গোল্ড মেডালিস্ট কি। এক কথায় মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বিশাল ধাক্কা, কারণ এতে করে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি এক ঝটকায় বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন বোঝা যাচ্ছে যে আসল গার্ডিয়ানস অব দ্য ওশান কে, কোন অঞ্চল আসলে এই ল্যান্ডলক। যখন মোদিজি ও মোহাম্মদ ইউনুসের মধ্যে দেখা হয়েছিল ব্যাংককে, তখন সেই সময় ভারতের জাতীয় উপদেষ্টা এবং ইউনুসের নিরাপত্তা উপদেষ্টাকেও পাশাপাশি বসতে আমরা দেখেছিলাম, এবং সেখানে দুজনের আলোচনায় অজিত ডোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে এইটা হচ্ছে রেড লাইন, এটা ক্রস করবেন না। এই সীমানা অতিক্রম যদি করেন তাহলে আমরা যেসব পদক্ষেপ নেব তার ফল আপনাদের জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদেরও কিছুটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু আমাদের তাতে কিছু এসে যায় না। আমাদের অর্থনীতিতে যে ক্ষতি হবে তার থেকেও বেশি ক্ষতিকর ওই পাকিস্তানি জিহাদি এলিমেন্টগুলো আমাদের কাছে। তোমাদের মোট রপ্তানি 50 বিলিয়ন ডলারের, সেটা আমাদের কাছে খুব একটা বড় অঙ্ক নয়। তাই আগে ভেবে দেখো তোমরা আসলে কার সঙ্গে সংঘাতে যাচ্ছ। এখানে ভারতের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, বাংলাদেশকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে, যদি আমাদের সঙ্গে লাগতে চাও তাহলে মনে রেখো তোমাদের কোমর ভেঙে দেব। ভারত ইতিমধ্যেই তার টেক্সটাইল সেক্টরকে বড় করে তুলছে। আমাদের লক্ষ্য 100 বিলিয়ন ডলারের রপ্তানি করা।
এতদিন আমরা সব নিয়ম মেনে চলছিলাম। কেন চলছিলাম? কারণ আমরা ভাবতাম বাংলাদেশ উন্নতি করলে ওখানে যেসব উগ্রপন্থী গোষ্ঠীগুলো রাস্তায় ঘুরে বেড়ায় তারা একটু দুর্বল হবে। এতদিন সেটা ছিলও বটে, কিন্তু মানে এখন সেটা কন্ট্রোলের বাইরে। কারণ শান্তিতে নোবেল পাওয়া মানুষ এসছে না। এই তো সেদিন বাটার শোরুম ভেঙে ফেলেছে ইসরায়েল বিরোধী প্রতিবাদ করতে গিয়ে, অথচ বাটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা ভাবতাম উন্নতি হলে এইসব জিনিসগুলো কমবে, কিন্তু এখন ইউনুস কী করছে তা তো দিনের আলোর মতো সবার কাছেই পরিষ্কার। তাই ভারত এখন পুরোপুরি প্রস্তুত। যদি আপনারা ভারতকে বিরক্ত করতে থাকেন তাহলে বুঝে নিন আমরাও আর পুরনো নিয়মে খেলবো না। আপনাদের প্রত্যেকটা সেক্টরকে টার্গেট করে করে খেলবো আমরা। অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগবে না, বাণিজ্য যুদ্ধ করলেই আপনারা ধরা খেয়ে যাবেন। মানে তোমরা যেসব চালাকি করছো না, এবার তার জবাব পাবে। এখন আর ওই ভাবার কোনো কারণ নেই যে ভারত সবসময় নিয়ম মেনে ভদ্রভাবে খেলবে, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থাও ভূ রাজনীতি যে সব পাল্টে গেছে ভাই। তাই এবার পাটকেল ছুড়লে তার জবাব ইট দিয়ে দেয়া হবে, আর সেই বার্তাই ভারত দিতে শুরু করেছে। সুতরাং গার্ডিয়ান অব দ্য ওশানস, রেডি ফর দ্য ফাইট। আর এই সমস্ত কিছুই ঘটছে শেখ হাসিনার জন্য। এই সমস্ত কিছুর পিছনে একটা মাস্টার মাইন্ড, শেখ হাসিনা। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার স্বপ্ন দেখছে তারা। দর্শক, এ বিষয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য কমেন্ট বক্সে আমি অবশ্যই দেখতে চাই, এবং আমাদের ওই ফেসবুক পেজটি একটু লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমার সাথে দেখার জন্য।